আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমরা যে লেকচারটা শুরু করব সেটা হচ্ছে বাজারজাতকরণের ধারণা। ঠিক আছে, আমাদের যে কোর্স প্ল্যানটা রয়েছে সেখানে আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বাজারজাতকরণ ধারণা। তো এইখানে এই সার্বিক ব্যাপারটাতে বোঝানোর জন্য আমি তোমাদের পাশে আছি ইপসিতা নরিন অর্ণা। তো আজকে আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে বাজারজাতকরণ ধারণা সম্পর্কে, এর প্রক্রিয়া সম্পর্কে। তো ছোট্ট করে একটা আমি সংজ্ঞা দিয়ে দিই, বাজারজাতকরণের ধারণা কাকে বলে। বাজারজাতকরণের ধারণা বলতে বোঝায় ক্রেতাদের জন্য লাভজনক উপায়ে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি এবং এর বিনিময়ে কোনো কোম্পানি ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন করে এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে। তো আশা করি বিষয়টা খুবই ক্লিয়ার তোমাদের কাছে। তারপরও আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে বলছি যে বাজারজাতকরণের ধারণা হচ্ছে ক্রেতাদের জন্য লাভজনক উপায়ে ভ্যালু সৃষ্টি, এটাকে বলে বাজারজাতকরণ। বাজারজাতকরণ বলতে বোঝায় ক্রেতাদের জন্য লাভজনক উপায়ে ভ্যালু সৃষ্টি। এবং শুধু ভ্যালু সৃষ্টি তো কোম্পানি করবে, কিন্তু কোম্পানি এর বিনিময়ে কি পাচ্ছে? কোম্পানি এর বিনিময়ে পাচ্ছে সেটা হচ্ছে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক এবং ক্রেতাদের নিকট থেকে তারা ভ্যালু অর্জন করছে। খুব সহজ একটা উদাহরণ দিই, কোম্পানি যখন হচ্ছে একটা তোমার পণ্য উৎপাদন করে এবং সেটা যদি বিপণন করে, বিপণন করার পর ভোক্তাদের যদি এই পণ্যটা ব্যবহার করে কোনো সন্তুষ্টি আসে, অর্থাৎ ভোক্তারা এই পণ্যটা থেকে ভ্যালু অর্জন করছে। ভ্যালু অর্জন করার পর দেখা যাচ্ছে যে ভোক্তারা চিন্তা করছে যে এই পণ্যটা তো অনেক ভালো, তাহলে আমি এটাকে বারবার কিনবো। বারবার কেনার মাধ্যমে ভোক্তারা কিন্তু কোম্পানিকে জন্য একটা ভ্যালু সৃষ্টি করছে, অর্থাৎ তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হচ্ছে। এটাই হচ্ছে বাজারজাতকরণ। যদি বলে বাজারজাতকরণের মূল উদ্দেশ্য কি, তাহলে অবশ্যই আমরা বলবো ভ্যালু অর্জন বা ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি। বাজারজাতকরণের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি। ঠিক আছে, অনেকে বলবে যে হচ্ছে লাভজনক উপায়ে ভ্যালু সৃষ্টি, অনেকে বলবে দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক রক্ষা করা, এটাও ঠিক আছে, কিন্তু বাজারজাতকরণের কোনো উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না। মুনাফা অর্জন শুধুমাত্র মুনাফা অর্জন, কিন্তু বাজারজাতকরণের উদ্দেশ্য না। বাজারজাতকরণের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা এবং লাভজনক উপায়ে ভ্যালু সৃষ্টি করা। ঠিক আছে, তো তারপর চলে যাচ্ছি বাজারজাতকরণের প্রক্রিয়ার উপর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাজারজাতকরণ প্রক্রিয়া বলতে ক্রেতাদের প্রয়োজন অনুধাবন। এটা কেমন? আমি যখন একটা পণ্য বাজারে ছাড়বো বা বিপণন করব, আমাকে জানতে হবে যে আমার ক্রেতারা কি চাচ্ছে। ঠিক আছে, ক্রেতাদের কি পছন্দ, কি অপছন্দ, তাদের কেমন পছন্দ হতে পারে বা তারা কোন ধরনের প্রোডাক্ট তাদের প্রয়োজন, এগুলো আমাদের জানতে হবে। এবং তাদের অ্যাফোর্ডেবিলিটিটা কতটুকু, বা আমি যে এতগুলো মানুষ আছে তাদের মধ্যে কাদেরকে আমি পয়েন্ট করব, কাদের জন্য আমি পণ্য বানাবো, এটা আমাকে জানতে হবে। এটাই হচ্ছে ক্রেতাদের প্রয়োজন অনুধাবন। তারপরে আসছে বাজারজাতকরণ কৌশলের নকশায়ন, অর্থাৎ ক্রেতাদের জন্য আমি যে পণ্যটা বানালাম, অনুধাবন করলাম যে তাদের প্রয়োজনটা, এরপর তো আমাকে বাজারে এটাকে ছাড়তে হবে। ছাড়তে হলে আমাকে কিছু কৌশল নকশায়ন করতে হবে। তো এটা যখন আমরা সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টার পড়বো, বাজারজাতকরণের নকশায়ন সম্পর্কে বা কৌশল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। তাও শর্টকাটে বলে রাখি, বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে আমরা ক্রেতাদের কাছে পণ্যটাকে তাড়াতাড়ি পৌঁছাতে সাহায্য করে এবং পণ্যটার সাথে ক্রেতাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। এটা হচ্ছে একটা কোম্পানির দায়িত্ব। তারপরে যাচ্ছে সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনা। এটা অনেকটা এরকম যে আমাকে কি কি পরিকল্পনা নিতে হবে, সমন্বয় করতে হবে কোন কোন বিষয়, যেন ভোক্তা আমার পণ্যটাকে ক্রয় করে এবং আমার পণ্যটা নিয়ে তারা খুশি থাকে। এটা হচ্ছে সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনার একটা অংশ। তো এই তিনটা ধাপ, 1, 2, 3, এই তিনটা হচ্ছে কোম্পানি করবে ক্রেতাদের জন্য। আর পরবর্তী যে দুইটা ধাপ আছে, এটা ক্রেতারা করবে কোম্পানির জন্য। অর্থাৎ শুধু যে আমি দিয়েই যাব তা কিন্তু না, বাজারজাতকরণে আমি যেমন দিব সেরকম আমি নিব। প্রথমে আসছে ক্রেতা সম্পর্ক সৃষ্টি, অর্থাৎ আমার যে পণ্যটা সেটা আমি বিপণন করলাম, ভোক্তারা হচ্ছে আমার পণ্যটা ক্রয় করলো, ক্রয় করার পর তারা দেখলো যে না, এই পণ্যটা অনেক ভালো এবং তারা বারবার করে আমার পণ্যটা ক্রয় করছে। এটা হচ্ছে ক্রেতা সম্পর্ক সৃষ্টি, অর্থাৎ দীর্ঘমেয়াদে তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তারা বারবার আমার কাছে আসছে, আমার পণ্যটাই কিনছে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা ক্রেতা সম্পর্ক সৃষ্টি। ঠিক আছে, তারপর যেটা আসছে সেটা হচ্ছে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন। ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন। তো তোমরা ভাবতে পারো যে আপু তো একটু আগে বলেছে যে বাজারজাতকারী অর্থাৎ কোম্পানি যে আছে তারা ভ্যালু নিয়ে থাকে। বাজারজাতকারী যেমন ক্রেতাদের কাছ থেকে ভ্যালু নিয়ে থাকে, ক্রেতাদের জন্যও কিন্তু ভ্যালু সৃষ্টি করে থাকে। তো ক্রেতা ভ্যালু তো আমরা সৃষ্টি করবই, এর বিনিময়ে কোম্পানি দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে ক্রেতাদের থেকে কিছু ভ্যালু অর্জন করবে। এটাই হচ্ছে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন। ভ্যালু অর্থ কি? আমার যে মুনাফাটা আমি পাচ্ছি ক্রেতাদের কাছ থেকে, বা আমি যে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা আস্থা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের বিষয়টা। ঠিক আছে, তো বুঝতেই পারছো এই দুটা হচ্ছে কোম্পানি ক্রেতাদের থেকে নিচ্ছে, আর এই তিনটা হচ্ছে কোম্পানি ক্রেতাদেরকে দিচ্ছে।
এই যেমন ক্রেতা সম্পর্কে একটা উদাহরণ তোমাদের দিয়ে রাখি। আজকে তোমরা আপুর প্রথম ভিডিওটা দেখছো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে দেখা যাবে যে আমার উপর তোমাদের একটা আস্থা তৈরি হবে এবং তোমরা চেষ্টা করবে আমার সবগুলো ভিডিওগুলো দেখার জন্য বা আমাকে প্রমোট করার জন্য, আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য। এর মাধ্যমে কিন্তু তোমার আর আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই যেমন আমার ভিডিওটা দেখে তোমরা উপকৃত হচ্ছ, অর্থাৎ আমি তোমাদের জন্য একটা ভ্যালু সৃষ্টি করছি। সেরকমভাবে যখন তোমরা আমাকে পছন্দ করছো বা আমার ভিডিওটাকে শেয়ার করছো, এর মাধ্যমে দেখা যাচ্ছে যে তোমাদের কাছ থেকেও কিন্তু আমি কিছু ভ্যালু পাচ্ছি। এটাই হচ্ছে বিনিময়ের ব্যাপারটা, এটাই হচ্ছে বাজারজাতকরণের থিমটা। কিছু কিছু মৌলিক বিষয় আশয় আছে, এগুলো সম্পর্কে এখন আমরা জানবো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রয়োজন, অভাব এবং চাহিদা। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবার একটা বিষয় আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের 50 মার্ক কিন্তু আমাদের রিটেন থাকবে, আর 30 মার্ক থাকবে হচ্ছে আমাদের এমসিকিউ, আর 20 মার্ক থাকবে আমাদের যে রেজাল্টটা হচ্ছে এইচএসসি আর এইচএসসির উপর, সেগুলোর উপর থাকবে। তো আমাদের জানতে পারছি যে আমাদের রিটেনে কিন্তু এবার মার্কটা বেশি, রিটেনে বেশি জোর দিতে হবে। সেক্ষেত্রে আমাদের জানতে হবে প্রয়োজন, অভাব আর চাহিদার পার্থক্যটা। এমনও হতে পারে যে আমাদের পরীক্ষা চলে আসলো, প্রয়োজন, অভাব এবং চাহিদার যেটা পার্থক্য এটা তোমরা লিখো, তখন তোমাদের লিখতে হবে। তো এটা জানতে হবে যে প্রয়োজন কি। প্রয়োজন বিষয়টা হচ্ছে একজন মানুষ যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভব করবে সেটা হচ্ছে প্রয়োজন, ঠিক আছে। সাপোজ কোনো একজন মানুষ, সে ক্ষুধার্ত, তার ভাত খাবার ইচ্ছা, সে খেতে পারছে না, তো তার হচ্ছে ভাতের প্রয়োজন বা কোনো খাবারের প্রয়োজন, ঠিক ভাত না এক্স্যাক্টলি, কোনো খাবারের প্রয়োজন। এমন হতে পারে কোনো একজন মানুষ, তার পোশাক নেই, তার পোশাকের প্রয়োজন, পোশাকের সে একটা মানে মনে করছে যে তার পোশাক নেই বা তার পোশাক দরকার, এরকম যখন মনে হয় যে আমি নিজেকে বঞ্চিত বোধ করছি কিছু কিছু জিনিস থেকে, সেটা হবে প্রয়োজন। আবার এই যে আমি বললাম পোশাকের কথা, খাদ্যের কথা, এই প্রয়োজনের বিষয়টা কিন্তু খুবই একটা বড় একটা বিষয়, একটা ভাস্ট বিষয়, কিন্তু অভাব হচ্ছে এটাকে ছোট করে আনে। যেমন কোনো ব্যক্তির প্রয়োজন যখন তার সংস্কৃতি দ্বারা বা জীবনধারার যে প্রবাহটা এটা দ্বারা যখন প্রভাবিত হয়, তখন হচ্ছে সেটা অভাব, ঠিক আছে। এই যেমন ধরো আমি বা আমরা বাঙালি যারা আছি, তারা যখন আমরা হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত বোধ করি, যেমন আমাদের যখন খিদা লাগে, খাবার থাকে না, তখন কিন্তু আমরা একদম স্পেসিফিকলি ভাতই খেতে চাই। সবার ক্ষেত্রে কিন্তু তা না। যেমন তোমরা দেখতে পারো যে আমেরিকানরা, তারা কিন্তু বার্গার, পিৎজা এগুলোও খেয়ে তারা দিনরাত কাটায় দিতে পারে। তো তাদের ক্ষেত্রে অভাবটা আর আমাদের ক্ষেত্রে অভাবটা কিন্তু সেম না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রয়োজন হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভূত করা বা বোধ করা, আমি কোনো কিছু থেকে বঞ্চিত। আর অভাব হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত অনুভব করার পর আমার সেই অভাব, প্রয়োজনটা যদি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, সেটা হয়ে যাবে অভাব, ঠিক আছে। অর্থাৎ আমি যদি খিদা লাগে, সেটা হচ্ছে আমার প্রয়োজন, যে আমার খিদা লেগেছে, আমার খাদ্য নেই, আমার খাদ্য লাগবে। কিন্তু যদি আমি স্পেসিফিকলি বলি যে আমি ভাত খেতে চাই বা আমি হচ্ছে বিরিয়ানি তিহারি খেতে চাই, যেটা আমাদের সবার খুব পছন্দ, তাইলে কিন্তু সেটা হয়ে যাবে অভাব, ঠিক আছে। অর্থাৎ আমার খাদ্যাভ্যাসটা আমার সংস্কৃতি দ্বারা বা আমার জীবন ধারণের যে ব্যাপারটা এটা দ্বারা প্রভাবিত হচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অভাব। এরপর আসছে চাহিদা। চাহিদা জিনিসটা কেমন? এমন হতে পারে যে আমার হচ্ছে আমার 3টা বিষয় আছে, 3টা বিষয় থাকলে সেটা চাহিদা হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি নিজেকে বঞ্চিত অনুভব করছি কোনো কিছু থেকে, আমার প্রয়োজন কোনো কিছু। দ্বিতীয়টা হচ্ছে আমার যেটা প্রয়োজন সেটা কেনার ইচ্ছা আমার আছে এবং আমার টাকা খরচ করার ইচ্ছাও আছে। তৃতীয়টা হচ্ছে এই প্রয়োজন এবং অভাবটা মেটানোর জন্য, অর্থাৎ এই যে সমস্যাগুলো, আমার যেটা প্রয়োজন সেটা যদি আমি আনতে পারার মতো সামর্থ্য থাকে, অর্থাৎ ক্রয় ক্ষমতা থাকে, সেটা হয়ে যাবে চাহিদা, ঠিক আছে। তাহলে 3টা বিষয় কি কি বললাম? প্রথমে হচ্ছে আমার একটা কিছু দরকার থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই দরকারটা পূরণ করার মতো আমার হচ্ছে ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমি দরকারটা পূরণ করব, এবং ইচ্ছা পূরণ করার জন্য আমাকে কিছু টাকা থাকতে হবে, অর্থাৎ আমার ক্রয় ক্ষমতা থাকতে হবে। খুব সহজ ভাষায় যদি আমি বলি, কোনো ভোক্তার প্রয়োজনকে পূরণ করার জন্য যদি, বা প্রয়োজন বা অভাবকে পূরণ করার জন্য যদি ক্রয় ক্ষমতা থাকে, সেটা হয়ে যাবে চাহিদা, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই তোমাদেরকে, একদম শেষবার আমি একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার খিদা লেগেছে, আমি খেতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা হবে আমি খাদ্যের অভাব বোধ করছি বা খাদ্যের আমার প্রয়োজন, ঠিক আছে। এটা বুঝতে হবে যে আমার খিদা লাগলে আমি বুঝবো যে আমার খাদ্য নাই, আমি খাদ্য থেকে নিজেকে বঞ্চিত অনুভব করছি, তাহলে সেটা হয়ে যাবে প্রয়োজন, ঠিক আছে। আর যদি আমি এটা বোধ করি যে আমার খাদ্য থেকে তো আমি বঞ্চিত বোধ করছি, কিন্তু আমি স্পেসিফিকলি তেহারি খেতে চাই, তেহারিটা যে স্পেসিফিক করে বললাম এটা হয়ে যাবে অভাব,
এরপর দেখলাম যে আমার এই যে অভাবটা এটা আমার ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করছে, অর্থাৎ আমার সেই পরিমাণ টাকা আছে যে আমি আমার এই অভাবটাকে পূরণ করতে পারবো, তাইলে এটা হয়ে যাবে চাহিদা। ঠিক আছে, এটা হচ্ছে প্রয়োজন, অভাব এবং চাহিদার একটা কনসেপ্ট। ঠিক আছে, তারপরে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বাজারজাতকরণ অনুধাবন। ঠিক আছে, তো এর মধ্যে 3টা বিষয় আমি লিখে দিয়েছি, পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। ঠিক আছে, বাজারজাতকরণ কিন্তু শুধু যে আমরা পণ্যই করি বা আমরা যেহেতু প্রোডাক্টই সেল করছি এমন কিন্তু না, আমরা কিন্তু সেবাও সেল করছি। এই যে এখন যে আমাদের মধ্যে একটা আদান প্রদান হচ্ছে, একটা ভাবের আদান প্রদান হচ্ছে, এটা কিন্তু একটা সেবা, আমি তোমাদের সেবা দিচ্ছি, তো এটা হচ্ছে সেবার বাজারজাতকরণ। ঠিক আছে, তারপর যদি এমন হয় যে তোমরা আমাদের কাছে আসলে আমাদের কাছ থেকে এসে হাতে হাতে আমাদের কাছ থেকে শীট নিয়ে যাচ্ছ বা পিডিএফ ফাইলটা তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে পণ্য। আর তারপর এই যে আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার অ্যাডমিশন টেস্টে কি কি হয়েছে, কি কি অভিজ্ঞতা তার অর্জন করেছে, এই সম্পর্কে যখন তোমরা আমার কাছে জানতে পারছো, এটা হচ্ছে অভিজ্ঞতার আদান প্রদান। ঠিক আছে, এই 3টা জিনিসই কিন্তু আমরা বিপণন করছি। ঠিক আছে, তো এই 3টা জিনিস কিন্তু আমরা বিপণন করছি, তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো আশা করি। এরপর হচ্ছে ভ্যালু এবং সন্তুষ্টিটা। এটা তো আমি আগেই বলেছি যে বাজারজাতকারী ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করছে, তো এই যে ভ্যালু যে সৃষ্টি করছে এই জিনিসটা কিভাবে করছে, এই জিনিসটা ভ্যালু সৃষ্টি করতে হচ্ছে তোমার ভ্যালুর যে ব্যাপারটা, ভ্যালু আমি একটু বোর্ডে তোমাদের লিখে দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যালু ইকুয়ালস টু, ভ্যালু ইকুয়ালস টু বেনিফিট মাইনাস কস্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে আমি লিখেছি কিন্তু ভ্যালু ইকুয়ালস টু বেনিফিট মাইনাস কস্ট। ঠিক আছে, অর্থাৎ ভ্যালু আমি তখনই পাবো, ঠিক আছে, কখন পাবো, যখন হচ্ছে আমার আমি যে বেনিফিটটা পেয়েছি বা আমি যে সন্তুষ্টিটা পেয়েছি সেখান থেকে যখন আমি আমার কস্টটাকে বাদ দিব, ঠিক আছে, তখন যে জিনিসটা আমরা পাবো ওটা হচ্ছে ভ্যালু। তাহলে ভ্যালুর ইকুয়েশনটা তোমরা এখনই খাতায় লিখে ফেলো, পরে হয়তো বা মনে থাকবে না, এখনই খাতায় লিখে ফেলো ভ্যালু ইকুয়ালস টু বেনিফিট মাইনাস কস্ট। ঠিক আছে, কিছু কিছু বইয়ে দেখবা ভ্যালু ইকুয়ালস টু বেনিফিট ডিভাইড বাই কস্ট দেয়া আছে, তো এক্ষেত্রে আমরা ধরবো ভ্যালু ইকুয়ালস টু বেনিফিট মাইনাস কস্ট, মাইনাসটাই হচ্ছে সমাধিক গ্রহণযোগ্য। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো এখানে ভ্যালুটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্রেতা আমার পণ্য ক্রয় করে বা আমার সেবা থেকে তারা যে কিছু সুবিধা পাচ্ছে, এটাই হচ্ছে ভ্যালু, যে বেনিফিটটা পাচ্ছে এটাই হচ্ছে ভ্যালু। এই যেমন আজকে আমার লেকচার থেকে তোমরা যে সুবিধাগুলো পাচ্ছ, যদি এমন হয়ে থাকে যে তোমরা জানতে না ভ্যালু সমীকরণটা, তো আপুর লেকচার থেকে তোমরা এটাকে জানতে পারছো, এটা তোমরা বুঝতে পারছো, তো এই যে বুঝতে পারার যে ব্যাপারটা, তোমরা কিন্তু ভ্যালু অর্জন করছো। তারপর হচ্ছে সন্তুষ্টিটা। সন্তুষ্টিটা কেমন, যে তোমরা যে আমার ভিডিওটা দেখছো, দেখে কতটুকু সন্তুষ্ট, তোমাদের যে এক্সপেকটেশন ছিল, তোমাদের এক্সপেকটেশন আমার পারফরমেন্সটা কতটুকু ফুলফিল করতে পেরেছে, এটাই হচ্ছে সন্তুষ্টিটা। যেমন যদি এমন হয় যে তোমাদের এক্সপেকটেশনস, অর্থাৎ তোমাদের যে চাহিদাটা, তুমি যেটুকু মানে তোমার যে আশাটা ছিল আমাকে নিয়ে, যে আমার ক্লাসটাকে নিয়ে, এটা যদি আমার পারফরমেন্স ফুলফিল করতে পারে একদম প্রপারলি, তাহলে বোঝা যাবে যে তোমরা অনেক বেশি ডিলাইটেড। ঠিক আছে, তোমরা সন্তুষ্ট, এটাই হচ্ছে সন্তুষ্টির বিষয়টা। সন্তুষ্টির বিষয়টা হচ্ছে আমার যে পারফরমেন্স এবং আমার যে এক্সপেকটেশন তার মধ্যে যে গ্যাপটা, বা যদি সমান সমান হয়ে থাকে তাহলে বুঝবো যে তুমি সন্তুষ্ট, আর যদি আমি তোমাদের এক্সপেকটেশন অনুসারে পড়াতে না পারি তাহলে বুঝতে হবে তুমি অসন্তুষ্ট। এটাই হচ্ছে ধারণাটা। সেম কিন্তু পণ্যের ক্ষেত্রেও, আমরা বাজারজাতকারী যদি একটা পণ্য যদি বাজারজাতকরণ করি, তোমরা এটাকে কিনলা, কেনার পর ইউজ করলা, ভালো লাগলো, তাহলে বুঝতে পারবো যে তোমরা সন্তুষ্ট। কিন্তু এমন যদি হয় যে তোমরা কেনার পর মনে হলো যে না আমি সন্তুষ্ট হতে পারছি না, আমার যে প্রয়োজনে আমি কিনেছিলাম সেটা ফুলফিল হচ্ছে না, তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে এখানে টোটালি অসন্তুষ্ট এবং তোমরা আমার প্রতি খুশি না। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি তোমাদের। এটা গেল। তারপর হচ্ছে বিনিময় এবং সম্পর্ক। এটা তো আমি বাজারজাতকরণের ধারণা পড়াতে গিয়ে বলেছি যে বিনিময় একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমার বিনিময় করতে হবে, যে আমি কি পেলাম কি দিলাম, এই জিনিসটা সবসময় হিসাব করতে হবে। বাজারজাতকারী যেমন তোমার জন্য ভ্যালু সৃষ্টি করছে, ঠিক তেমনই কিন্তু বাজারজাতকারী তোমার থেকে কিছু চাইছে, বিনিময়ে কিছু চাইছে। বিনিময়ে কি চাচ্ছে? বিনিময়ে চাইছে ক্রেতা ভ্যালু চাচ্ছে, তোমাদের কাছ থেকে ভ্যালু চাচ্ছে, তোমাদের কাছ থেকে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক চাচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা। তো বিনিময় হচ্ছে এটা বিষয় যে বাজারজাতকে তোমাদের জন্য ভ্যালু সৃষ্টি করছে এবং বিনিময় চাচ্ছে যে তোমরা একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আমাদের সাথে গড়ে তোলো, অর্থাৎ তোমরা আমাদের উপর আস্থা রাখো, আমাদের পণ্যের উপর, আমাদের সেবার উপর আস্থা রাখো। ঠিক আছে, এটাই হচ্ছে বিনিময় এবং সম্পর্কের ধারণাটা। পরবর্তী যে লাস্ট ধাপটা সেটা হচ্ছে বাজার। এটা তোমাদের সবার খুব পছন্দের একটা বিষয়। তোমরা সবাই যদি একবার জিজ্ঞাসা করা হয় তোমরা সবাই চিল্লায় উত্তর দিতে পারবা। ঠিক আছে, এখন তো লাইভে এটা পসিবল না, এজন্য আমি উত্তরটা দিয়ে দিই। বাজারের সংজ্ঞাটা কি?
বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট। কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেটকে বাজার বলে। ঠিক আছে না? এই সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাই একদম মুখস্থ করে ফেলেছি সংজ্ঞাটা, যেহেতু আমরা এসএসসিতে আমরা মার্কেটিং পড়েছি। ঠিক আছে, তো এই জিনিসটা তো আমরা বুঝতেই পারছি বাজারের ব্যাপারটা। এখন তুমি বলবা যে আপু বর্তমান ক্রেতা তো বুঝলাম, সম্ভাব্য ক্রেতা জিনিসটা কি? খুবই সহজ একটা বিষয়। সম্ভাব্য ক্রেতা হচ্ছে এমন এক ধরনের ক্রেতা যারা বর্তমানে তোমার পণ্য কিনছে না, অর্থাৎ বর্তমানে তারা তোমার পণ্য কিনছে না কিন্তু ভবিষ্যতে কিনবে। ঠিক আছে, কেমন হতে পারে যে একটা মোবাইলের যে কোম্পানি আছে মোবাইল ফোন সেল করছে, তো আমি মোবাইল কিনেছি বা আমার বড় যারা আছে তারা মোবাইল কিনেছে, কিন্তু আমার ছোট্ট ক্লাস 6-7 পড়া ভাই বোনকে কি আমরা মোবাইল দিব? অনেক সময় আমরা দেই না। তো তারা কিন্তু মোবাইল বর্তমানে ইউজ করছে না, কিন্তু তারা যখন একসময় বড় হবে তারাও কিন্তু ফোনটা ইউজ করবে। তো এটাই হচ্ছে সম্ভাব্য ক্রেতা, তারা হচ্ছে সম্ভাব্য ক্রেতা। বা দেখবা যে অনেক সময় দেখা গেছে যে হচ্ছে বাজারে আমরা যাই, অনেক পণ্য দেখি, সব কিছু কেনা হয় না। এমন একটা ধরো তুমি একটা ড্রেস কিনলা, আজকে কিনলা, কালকে গিয়ে দেখলা যে আরেকটা ড্রেস তোমার পছন্দ হলো, তুমি কি সাথে সাথে কিনে ফেলবা? কিনবা না, হয়তো বা 2 দিন পর গিয়ে তুমি কিনবা। সেক্ষেত্রে তুমি হচ্ছে সম্ভাব্য ক্রেতা। তো বাজারজাতকারী সবসময় খেয়াল রাখে শুধুমাত্র বর্তমান ক্রেতার উপর চিন্তা করে না, তারা চিন্তা করে বর্তমান সম্ভাব্য সব ক্রেতাকে মিলিয়ে তারা চিন্তা করে। তো এটাই হচ্ছে বাজারের ধারণাটা। ঠিক আছে, আর অনেকে বলবে যে বাজার হচ্ছে একটা স্থান, এটা আসলে অর্থনীতির ভাষায় হতে পারে, কিন্তু মার্কেটিংয়ের ভাষায় বাজার হচ্ছে ভোক্তা। সোজা কথা, ভোক্তাই হচ্ছে বাজার। সেটা সম্ভাব্য হোক, বর্তমান হোক, ভোক্তা যারা তারাই হচ্ছে বাজার। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। এখন আমরা যে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতা নির্বাচন। ঠিক আছে, তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ। তো বাজার বিভক্তিকরণের ইংলিশটা আমি লিখে দিয়েছি মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে, তো বাজার বিভক্তিকরণ মার্কেট সেগমেন্টেশনটা কি? এখন বাজারে তো অনেক ভোক্তাই তো আমাদের বাজার, তো ভোক্তা তো হাজার হাজার কোটি কোটি লাখ লাখ আছে, মানে কোনো সীমা নাই ভোক্তার। তো সবার পছন্দ কি একরকম? তোমার আমার পছন্দই কি একরকম হবে? হবে না। সবার পছন্দ, সবার চাহিদা, সবার প্রয়োজনটা কিন্তু ডিফারেন্ট, আলাদা। আবার এই কারণে বাজারজাতকারী যেটা করে সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ করে, অর্থাৎ মার্কেটটাকে ছোট 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 কয়েকটা ভাগে ভাগ করে। তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আচ্ছা আপু মার্কেটকে ভাগ করে কিসের বেসিসে? তো সেটা নিয়ে আমাদের পরবর্তী লেকচার তো আসছে, বাজার বিভক্তিকরণ নিয়ে আরো কিছু লেকচার হবে। তো তারপর আমি বলে রাখি বাজার বিভক্তিকরণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটকে কয়েকটা ভাগে ভাগ করা কিছু কিছু জিনিসের উপর বেস করে। কখনো জনসংখ্যাগত বিভক্তিকরণ হতে পারে, তারপরে এমন হতে পারে তোমার পরিবেশগত বিভক্তিকরণ হতে পারে, সব মিলায় একটা বিভক্তিকরণ যেটা সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে, তারপর যে কথাটা বলবো সেটা হচ্ছে বাজার লক্ষ্যায়ন। তো তোমরা বলবা বাজার লক্ষ্যায়নে তো আপু বুঝলাম, কিন্তু এর তো কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো পড়িয়ে দেন। যেহেতু আজকে বাজারজাতকরণের ছোট ছোট ধারণা দিচ্ছি সেহেতু পয়েন্টগুলো আজকে পড়াবো না, কিন্তু পরবর্তী লেকচারগুলোতে তোমরা পয়েন্টগুলো পেয়ে যাবে। তো বাজার লক্ষ্যায়ন বা মার্কেট টার্গেটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে স্পেসিফিকলি কিছু মার্কেটের যে সেগমেন্ট করলাম, কিছু কিছু সেগমেন্টকে আমি ডাইরেক্টলি টার্গেট করবো। টার্গেট করলে যেটা হবে ঠিক ওই সেগমেন্টের যে চাহিদাগুলো সেগুলো আমরা পূরণ করবো এবং ওদের পছন্দ অনুসারে আমরা প্রোডাক্টটা সেল করবো। আর তোমরা তো একটা কথা শুনেছো, এই মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু ভোক্তাই রাজা। তো ভোক্তা যেহেতু রাজা সেহেতু ভোক্তার পছন্দের মতো জিনিসই আমাদের তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাকে বাজারটাকে বিভিন্ন ভাগে ভাগ করে একটা টার্গেট মার্কেট রাখতে হবে। একটা মার্কেটকে স্পেসিফিকলি একটা ভাগকে আমি টার্গেট করব এবং ওটার জন্য আমি পণ্যটা সেল করব, বা ওটার জন্য কি কি প্রয়োজন, ওইটার জন্য কি কি প্রোডাক্ট মিক্স আমার প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা তৈরি করব। ঠিক আছে, তারপরে যাচ্ছে হচ্ছে ভ্যালু প্রস্তাব নির্বাচন। ঠিক আছে, এখানে আসছে পৃথকীকরণ, ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি? পৃথকীকরণ। ঠিক আছে, পৃথকীকরণটা কেমন হবে? যেমন একটা বাজার বিভাগ থেকে আরেকটা বাজার বিভাগকে আলাদা করে দিতে হবে, টোটালি আলাদা। অর্থাৎ একটা বাজার বিভাগের জন্য আমি একরকম মার্কেটিং মিক্স ইউজ করব, আরেকটা বাজার বিভাগের জন্য আমি অন্যরকম মার্কেটিং মিক্স ইউজ করব। এটাই হচ্ছে বাজারের মানে পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশনের বিষয়টা। ঠিক আছে, তারপরে চলে আসছে বাজারে অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং। এটা কেমন? এটার উদাহরণ আমি অনেকবার দিয়েছি, তারপর আরেকবার বলি, সেটা হচ্ছে ভ্যালু সৃষ্টি। ভ্যালু যদি আমি সৃষ্টি করতে পারি, আমি একজন বিপণনকারী হিসাবে যদি তোমাদের কাছে ভ্যালু সৃষ্টি করতে পারি, তোমরা কিন্তু বারবার আমার কাছে আসবা। তোমরা আমার কাছে বারবার আসলে কিন্তু বাজারে আমার অবস্থানটা, আমার পজিশনটা কিন্তু শক্ত হচ্ছে। তো এটাই হচ্ছে বাজারে অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং। ঠিক আছে, খুবই ইজি একটা কনসেপ্ট যে আসলে বাজারে অবস্থান গ্রহণ করতে হলে ক্রেতাদের মনে জায়গা করে নিতে হবে প্রথমত। আর ক্রেতাদের মনে জায়গা করে নিলে ক্রেতারা বারবার আমার কাছে আসবে, আমার কাছে এসে আমার প্রোডাক্টটা কিনবে। এটাই হচ্ছে বাজারে অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং। তারপরে যে টপিকটা আমি বলবো
সেটা হচ্ছে মার্কেটিং মিক্স। শুনেই সবাই খুব খুশি হয়ে যাচ্ছে, কারণ মার্কেটিং মিক্স যে কনসেপ্টটা এটা সবাই জানে, এবং যেহেতু এটা আমরা ইন্টারে মার্কেটিং পড়ে এসেছি আমাদের কাছে সেটা খুবই ক্লিয়ার, এবং এটা আমারও ফেভারিট টপিক ছিল, ঠিক আছে, এটা আমারও পছন্দের টপিক ছিল। তো মার্কেটিং মিক্স যেটা হচ্ছে সেটা পণ্যের ক্ষেত্রে হবে 4টি, ঠিক আছে, সেবার ক্ষেত্রে 7টি, সেটা আমরা পরে পড়াবো। ফার্স্টে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে মার্কেটিং মিক্স পণ্যের ক্ষেত্রে 4টি, কি কি আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, ঠিক আছে। বাংলায় বলি পণ্য, মূল্য, বন্টন, প্রসার। ফার্স্টে জানতে হবে পণ্যটা কি। তো এটা কি তোমরা জানো না? তোমরা তো খুব সহজেই জানো যে পণ্যটা কি। এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, যেটা আমাদের হচ্ছে কোনো রকমের আমাদের জন্য ভ্যালু সৃষ্টি করবে এবং আমাদের কোনো রকমের অভাব বা চাহিদাকে পূরণ করবে, সেটাই হচ্ছে পণ্য, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোডাক্ট বা পণ্য, ঠিক আছে, যেটার মাধ্যমে আমাদের কোনো সমস্যা বা কোনো অসুবিধা বা কোনো দরকার পূরণ হবে, অর্থাৎ যেটা আমাদের জন্য উপযোগ সৃষ্টি করবে সেটাই আমাদের জন্য হচ্ছে পণ্য। এটা হচ্ছে দৃশ্যমান, অবশ্যই দৃশ্যমান এবং অদৃশ্যমানও হতে পারে। পণ্য কিন্তু দৃশ্যমান অদৃশ্যমান দুই রকমই হতে পারে, ঠিক আছে। তারপর আসছে মূল্য বা প্রাইস। এখন আমরা যে পণ্যটা কিনবো, বিনিময় যেহেতু হবে, ওরা আমাকে পণ্য দিচ্ছে, আমাকেও তো কিছু দিতে হবে, সেটা হচ্ছে প্রাইস। তো প্রাইস আমরা পে করি। তো এখন আমাদের জন্য প্রাইসটা নির্ধারণ করে কিন্তু বিপণনকারী। বিপণনকারী আমাদের সামর্থ্য চিন্তা করে, প্রতিযোগীদের মূল্য নির্ধারণকে বিবেচনা করে কিছু কিছু মূল্য নির্ধারণ করে। এখন তোমরা বলবা যে আপু মূল্য কিভাবে নির্ধারণ করে? তো সেটার জন্য কিন্তু পরবর্তীতে অনেকগুলো লেকচার আছে। মূল্য নির্ধারণের কিছু কিছু পদ্ধতি, ব্যয়যোগ মূল্য নির্ধারণ হোক, তারপর হচ্ছে চাহিদা নির্ধারণকারী মূল্য, তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক মূল্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোতে। তো আজকে শুধু জেনে রাখো মূল্য হচ্ছে বিপণনকারী নির্ধারণ করে। তো নির্ধারণ শুধু করলেই হবে না, আমাদের ক্রয় ক্ষমতাকে জানতে হবে। জানতে হবে যে তার যে ভোক্তাটি কতটুকু টাকা দিতে পারবে, ঠিক আছে। এখন যদি আমার অ্যাফোর্ডেবিলিটির থেকে বেশি যদি তারা যদি রেখে দেয়, তাহলে কিন্তু আমি কিনতে পারবো না প্রোডাক্টটা। সো যেটা করতে হবে, মূল্যটাকে আমাদের মতো করে, আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের কতটুকু অ্যাফোর্ডেবিলিটি অনুসারে মূল্যটাকে বেস করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই সিম্পল একটা কনসেপ্ট। তারপরে আসছে হচ্ছে বন্টন। বন্টন হচ্ছে প্লেস বা ডিস্ট্রিবিউশন। বন্টনের কিন্তু দুইটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে প্লেস বা ডিস্ট্রিবিউশন, এটা মনে রাখবা, প্লেস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। ইংলিশটা আসলে ভয় পেয়ে যাবে না, প্লেস বা ডিস্ট্রিবিউশন, এটাই হচ্ছে বন্টন। তো বন্টনটা কিরকম? এখন আমার বাসা যদি সাপোজ হয় ঢাকায়, আমি কিন্তু ঢাকার আমার বাসার আশেপাশ থেকে পণ্য কিনতে পছন্দ করব। আমি কিন্তু এমন হবে না যে আমি রাজশাহী গিয়ে বা আমি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে পণ্য কিনবো, এমনটা কিন্তু হবে না। কিন্তু গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে তো আমরা সবাই চাই যে রাজশাহী বা চাঁপাইয়ের আম কিনতে। তো তখন আমরা কি রাজশাহী গিয়ে আম কিনে আবার আসবো? আমাদের কি বিজি লাইফ থেকে এতটা সময় বের করার সুযোগ আছে? নেই। সেক্ষেত্রে যেটা করতে হবে, বিপণনকারীকে বন্টন করতে হবে, অর্থাৎ বিপণনকারীকে এই প্রোডাক্টটা আমার বাসার কাছ পর্যন্ত আনতে হবে। এটা কিভাবে সম্ভব? যখন বিপণনকারী তাদের হচ্ছে তোমার ডিলার, তারপর খুচরা ব্যবসায়ী, না ডিলার তারপর পাইকারি ব্যবসায়ী, ডিলার তারপর পাইকারি ব্যবসায়ী, তারপর খুচরা ব্যবসায়ী, তারপর চূড়ান্ত ভোক্তা, এই পর্যন্ত যে আনবে, এই যে এতগুলো ধাপ, এগুলোকে বলছে বন্টন, ঠিক আছে। আর তারপর হচ্ছে প্রসার। প্রসারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা নতুন পণ্য বা একটা পুরাতন পণ্যই ধরো বাজারে আছে, এটা আমি জানবো কিভাবে? আমাকে তো জানতে হবে যে এই প্রোডাক্টটা বাজারে আছে। এইটা জানার যে উপায়টা সেটা হচ্ছে প্রসার, অর্থাৎ প্রমোশন, ঠিক আছে। একটা পণ্যকে ক্রেতাদের সামনে বা ভোক্তাদের সামনে, সেটা তাদের বর্তমান ক্রেতা হোক অসম্ভাব্য ক্রেতা হোক, তাদের সামনে তুলে ধরার জন্য আমাদের কিছু কিছু কার্যাবলী করতে হয়, সেটা হচ্ছে প্রসার কার্যাবলী। যেমন প্রসারের মধ্যে থাকতে পারে বিজ্ঞাপন, ঠিক আছে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, তারপরে হতে পারে ব্যক্তিক বিক্রয় হতে পারে, তারপরে হতে পারে তোমার আরো অনেক ধরনের হতে পারে, প্রচার হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে জনসংযোগ হতে পারে। এই সব কিছু হচ্ছে তোমার প্রসার বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে, ঠিক আছে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই মার্কেটিং মিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে তোমাদের পরীক্ষায় এমন আসলো যে হচ্ছে মার্কেটিং মিক্স ব্যাপারটা যে আছে 4টা, এগুলোর হচ্ছে তোমার কিছু কিছু একটা করে করে সংজ্ঞা লেখো বা একটা করে করে ডেফিনেশন দাও, উদাহরণ দাও, ঠিক আছে। জাস্ট তুমি ব্যাপারটাকে বুঝিয়ে লিখতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। এগুলোর সংজ্ঞা একদম স্পেসিফিকলি মুখস্থ করতে হবে এমন না, তুমি বুঝিয়ে লিখতে পারলে দ্যাটস এনাফ, ঠিক আছে। পরবর্তী যে টপিকটা করবো সেখানে চলে যাচ্ছি। আলোচনা করবো সেটা হচ্ছে ক্রেতার সম্পর্কযুক্ত দল। তো এই ক্রেতার সম্পর্কযুক্ত দল সম্পর্কে কিন্তু আমরা ইন্টার লেভেলে বা এইচএসসি লেভেলে আমরা জানতাম না, কারণ এটা আমাদের সিলেবাসে ছিল না। কিন্তু আমরা অ্যাডমিশন টেস্টে এখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা প্রত্যাশা করতেই পারি, চলে আসে, ঠিক আছে।
তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্রেতা সম্পর্কযুক্ত দল কি, এর ভাগটা কি। তো এই কারণে আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা খাতাটা নিয়ে বসো, ঠিক আছে? নিজেদের খাতা নিয়ে বসো, আর খাতা নিয়ে একটা কলম নিয়ে এই গ্রাফটাকে এঁকে ফেলো, ঠিক আছে? আপু যে গ্রাফটা এঁকেছে এই গ্রাফটাকে এঁকে ফেলো। তো আমি একটু বুঝিয়ে দেই। উপরে লিখবা ক্রেতা সম্পর্কযুক্ত দল, ঠিক আছে? তারপরে 4টা ভাগ করবা একটা বক্সকে। এই ভাগে লিখবা বাটারফ্লাই বা উড়ন্ত ক্রেতা, এই ভাগে লিখবা প্রকৃত বন্ধু বা ট্রু ফ্রেন্ডস, ঠিক আছে? এই ভাগে লিখবা আগন্তুক বা স্ট্রেঞ্জার্স, আর এই ভাগে এই যে জায়গাটা আছে এখানে লিখবা নাছোড়বান্দা বা বার্নাকেলস, ঠিক আছে? দেখা যাচ্ছে কি? আচ্ছা, লিখবা। এরপরে এখানে দেখবা এই সাইডটা, ঠিক এই পোর্শনটাতে লিখবা এখানে গিয়ে উচ্চ মুনাফা, আর এই পোর্শনটাতে গিয়ে লিখবা নিম্ন মুনাফা। এই পোর্শনটাতে একদম নিচে লিখবা স্বল্পমেয়াদী ক্রেতা, ঠিক আছে? আর এই যে পোর্শনটা আছে এর নিচে গিয়ে লিখবা দীর্ঘমেয়াদী ক্রেতা। দেখা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে গ্রাফটা। তো এই গ্রাফটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ক্রেতা সম্পর্কযুক্ত দল নিয়ে আসলে কোনো রকমের টেনশন থাকবে না, ঠিক আছে? এটা খুবই ইজি একটা কনসেপ্ট। তো প্রথমেই আমি চলে যাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে উড়ন্ত ক্রেতা বা বাটারফ্লাইস নিয়ে। এখানে চলে যাচ্ছি ফার্স্টে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বাটারফ্লাইজের এই কাছে আছে হচ্ছে উচ্চ মুনাফা, ঠিক নিচের দিকে আছে স্বল্পমেয়াদী ক্রেতা। তার মানে দাঁড়াচ্ছে বাটারফ্লাইজ হচ্ছে উচ্চ মুনাফা সম্পন্ন ক্রেতা, যারা আমাদের উচ্চ মুনাফা দিবে এবং হচ্ছে স্বল্পমেয়াদী ক্রেতা, ঠিক আছে? উচ্চ মুনাফা এবং স্বল্পমেয়াদী ক্রেতা, এটা এখানে লেখা আছে স্বল্পমেয়াদী এবং উচ্চ মুনাফা। তো বাটারফ্লাইজের ক্ষেত্রে হবে হচ্ছে উচ্চ মুনাফা কিন্তু মেয়াদটা অল্প, অর্থাৎ অল্প মেয়াদী, স্বল্পমেয়াদী ক্রেতা, ঠিক আছে? এটা হচ্ছে বাটারফ্লাইজের ক্ষেত্রে। একটা উদাহরণ দিলে বুঝবা। আচ্ছা, উদাহরণটা পরেই দিই, আগে বাকিগুলো পড়িয়ে ফেলি। তারপরে দেখবা প্রকৃত বন্ধুর ক্ষেত্রে দেখো এই সাইডটা যাচ্ছে উচ্চ মুনাফার দিকে, আর নিচে নামছে দীর্ঘমেয়াদী ক্রেতার দিকে। তাহলে আমরা কি বুঝতে পারছি? প্রকৃত বন্ধু যারা, তারা হচ্ছে আমাদের উচ্চ মুনাফা দিবে এবং আমাদের দীর্ঘমেয়াদী ক্রেতা, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে আগন্তুক বা স্ট্রেঞ্জার্স, এদিকে যাচ্ছে নিম্ন মুনাফা সম্পন্ন ক্রেতা, কিন্তু এরা হচ্ছে স্বল্পমেয়াদী ক্রেতা, ঠিক আছে? বুঝতে পারছো তো? এই গ্রাফটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবা, সাইড বাই সাইড বুঝবা, ঠিক আছে? আগন্তুক আর নিম্ন মুনাফা দিচ্ছে, পাশাপাশি হচ্ছে স্বল্পমেয়াদী ক্রেতা, ওকে? দেন আসছে হচ্ছে নাছোড়বান্দা তো বুঝতেই পারছো এরা কেমন। এরা হচ্ছে তোমার নিম্ন মুনাফা দিবে, মুনাফা নিম্ন কিন্তু দীর্ঘমেয়াদী ক্রেতা, ঠিক আছে? দেখো, নাছোড়বান্দা এই সাইডে যাচ্ছে নিম্ন মুনাফার দিকে, আর এই সাইডে আসছে দীর্ঘমেয়াদী ক্রেতার দিকে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়টা। তো দেখো, এখানে যে 4টা ভাগ আছে, 4টা ভাগের আশেপাশে কি কি আছে এটা আমি দেখিয়ে দিয়েছি। খাতায় যখন লিখবা, লেখার পরে তোমরা নিজেরাই নিজেকে কোয়েশ্চেন করবা যে বাটারফ্লাইস তাদের মুনাফাটা কেমন, নিজেই নিজেকে প্রশ্ন করো। আচ্ছা, উত্তর তো তোমরা এখন দিতে পারবা না, কিন্তু আমি উত্তরটা দিয়ে দিই, যেহেতু আমার খাতা মানে আমার যে বোর্ডটা আছে, বোর্ডে তো আমি লিখেছি, তাহলে আমি উত্তর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উচ্চ মুনাফা সম্পন্ন ক্রেতা, উচ্চ মুনাফা আমাকে দিবে। তারপরে আমি এদের মেয়াদটা কতটুকু, স্বল্প নাকি দীর্ঘ, এটা আমাকে জানতে হবে। তো দেখতে পাচ্ছ নিচে আসছে স্বল্পমেয়াদী ক্রেতা, ঠিক আছে? আবার প্রকৃত বন্ধুর ক্ষেত্রে দেখো উচ্চ মুনাফা আবার দীর্ঘমেয়াদী ক্রেতা। এইভাবে হচ্ছে গ্রাফটাকে দেখে আমাকে জানতে হবে যে কোনটা দীর্ঘমেয়াদী ক্রেতা, কোনটা উচ্চ মুনাফা সম্পন্ন ক্রেতা, কোনটা নিম্ন মুনাফা সম্পন্ন ক্রেতা, এটা আমাদের জানতে হবে। গ্রাফটা ছাড়া আমরা জানতে পারি, কিন্তু মুখস্থ করতে হবে। কিন্তু আমার যে কথা সেটা হচ্ছে মুখস্থ কেন করবা? যদি এত সুন্দর একটা ছোট্ট একটা গ্রাফ আঁকার মাধ্যমে তোমরা জেনে যেতে পারো যে কোনটা কি, তাহলে আমাদের তো মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? তো বলেছিলাম যে আপু একটা উদাহরণ দিবে, তো উদাহরণটা এখন দিয়ে ফেলি। সাপোজ ধরে নাও যে আমার হচ্ছে ইয়োলো যে ব্র্যান্ডটা আছে, পোশাকের ব্র্যান্ড, ইয়োলো ব্র্যান্ডের কাপড় পরতে বা ড্রেসগুলো পরতে আমার খুব ভালো লাগে। ইভেন এখন আমি যে সালোয়ার কামিজটা পরে আছি এটাও ইয়োলোর, ঠিক আছে? তো আমার ইয়োলোর খুব ভালো লাগে। তো আমি একদিন হচ্ছে তোমার আমি ধরো অফিস থেকে আসছি বা ভার্সিটি থেকে আসছি, আসার পথে আমি দেখলাম যে হচ্ছে লারিভে একটা সেল চলছে, লারিভে দেওয়া আছে 50% অফ। তো আমি চিন্তা করলাম যে 50% অফ, তার তো অনেক অফ, এটা তো আমাদের একটা সুবর্ণ সুযোগ যে আচ্ছা এত অফ, এত বড় একটা ডিসকাউন্ট পাচ্ছি আমি। তো আমি তো কিছু না ভেবে লারিভে চলে গেলাম, লারিভে গিয়ে ধরো 2টা ড্রেস কিনলাম, আমার সামর্থ্য অনুযায়ী 2টা ড্রেস কিনে আমি চলে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে এই ক্ষেত্রে আমি যে হঠাৎ করে দেখলাম সেল চলছে দেখে আমি কিনে ফেললাম, এই জিনিসটা এটা হচ্ছে তোমার বাটারফ্লাইজের কাজ। এই যে বাটারফ্লাই এরা যেটা করে
এদের কোনো মানে কোনো ফিক্সড কোনো দোকান নাই, এদের কোনো ফিক্সড দোকান নাই। এরা হচ্ছে যখন দেখবে কোনো দোকানে সেল চলছে বা কোনো দোকানে খুব ভালো কোনো প্রোডাক্ট বিক্রি করছে বা হঠাৎ করে চলতে ফিরতে চোখে পড়ে গেছে, তখন তারা ওখান থেকে কিনে ফেলবে। মানে তারা ভাববে না যে আচ্ছা আমি তো আগের বার হচ্ছে ইউরো থেকে ড্রেস কিনছিলাম, তাহলে এবারও ইউরো থেকে কিনবি না, তারা ভাববে না। তারা চিন্তা করবে যে লারিভে সেল চলছে, তাহলে লারিভ থেকে আমি কিনবো। এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। বাটারফ্লাইজ এরা হচ্ছে প্রজাপতির মতো। প্রজাপতি কি এক জায়গায় বারবার বসে? বসে না, কিন্তু এরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলে ফুলে বসে, যেখানে তার মধু লাগবে, মধু আছে সেখানেই সে বসে। বাটারফ্লাইজ বা উড়ন্ত ক্রেতার কাজ হচ্ছে এরকম, তারা উড়ে উড়ে যেখানে দেখবে সেল চলছে, যেখানে দেখবে ডিসকাউন্ট দিচ্ছে, ওখানে গিয়ে গিয়ে তারা কিনবে। গেল। তারপর আমি তো বলেছি যে আমি হচ্ছে ইয়োলো থেকে ড্রেস কিনতে অনেক পছন্দ করি। তো আমি ড্রেস কিনতে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ইয়োলোতেও ড্রেস আছে, লারিভেও ড্রেস আছে, লারিভে 50% সেলও দিছে, কিন্তু আমি লারিভে যাব না, আমি চলে গেলাম ইয়োলোতে। মানে আমি ওদের এতটাই বিশ্বস্ত ক্রেতা যে আমি শুধু ওদের কাছ থেকে ড্রেস কিনি। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত বন্ধু বা ট্রু ফ্রেন্ডস। অর্থাৎ এই যে দেখো, এরা আমার প্রোডাক্ট তো কিনছে এবং বারবার কিনছে, তো সেক্ষেত্রে এরা হবে হচ্ছে উচ্চ মুনাফা সম্পন্ন এবং দীর্ঘমেয়াদী ক্রেতা। বুঝতে পারছো? দীর্ঘমেয়াদী ক্রেতা, কারণ হচ্ছে তারা বারবার করে আমার পণ্যটা কিনতে আমার কাছে আসছে। আমি যেমন বারবার ইয়োলোতে যাচ্ছি, তা আমি হচ্ছে তাদের প্রকৃত বন্ধু। আর বাটারফ্লাইদের ক্ষেত্রে তো বললামই যে অফিস থেকে আসতেছে, দেখলো লারিভে 50% সেল, ওকে দেন লারিভে চলে গেল, কেনাকাটা করে চলে আসলো। তারপরে ধরো 1 মাস আর কোনো খবর নাই, তারপরে ধরো ইউরোতে সেল দিচ্ছে, ইউরোতে চলে গেল। তো এরা হচ্ছে স্বল্পমেয়াদী ক্রেতা। এই যে এখানে দেখো স্বল্পমেয়াদী ক্রেতা, এরা কিন্তু উচ্চ মুনাফা সম্পূর্ণ বা মেয়াদটা কম, মানে এরা বারবার যায় না, এদের ফ্রিকোয়েন্সিটা কম। যখন সেল দিবে যাবে, কিনে চলে আসবে, তারপর আর কোনো খবর নাই। এরা হচ্ছে বাটারফ্লাইজ। ঠিক আছে, আর যখন আমি একটা ব্র্যান্ডকে চুজ করব এবং ওই ব্র্যান্ড থেকেই আমি জিনিস কিনবো, তখন আমি হয়ে যাব হচ্ছে প্রকৃত বন্ধু বা ট্রু ফ্রেন্ডস। ঠিক আছে, আচ্ছা তাহলে আরো দুইটা আছে, আগন্তুক আর নাছোড়বান্দা। তো ফার্স্টে বলে নিই আগন্তুক কারা। এরা হচ্ছে এমন টাইপের মানুষ যে এদের কাছে যতই আমি চেষ্টা করি, এদের কাছে আমি ভ্যালু সৃষ্টি করতে পারছি না। মানে এদের পছন্দটা আমি বুঝতে পারছি না, বা আমি ওদের পছন্দ ড্রেস বানাইতে পারতেছি না। কিছু মানুষ আছে না যে দোকানে যাবে বাট তার কিছুই পছন্দ হচ্ছে না, কোথাও কিছু পছন্দ তার হচ্ছে না। এরা হচ্ছে এই আগন্তুক বা স্ট্রেঞ্জার্স টাইপের। ঠিক আছে, এরা হচ্ছে মুনাফা তো একদমই নিম্ন দিবে, একদম নিম্ন মুনাফা সম্পূর্ণ ক্রেতা এবং স্বল্প মেয়াদি ক্রেতা। এদের মেয়াদও কম, মুনাফাও কম। এরা হচ্ছে কাইন্ড অফ এখান থেকে কোনো প্রফিট খুব কম আসে, নিম্ন মুনাফা সম্পন্ন ক্রেতা। ঠিক আছে, তারপর আছে যে নাছোড়বান্দা। এটা খুবই এটা একটু বাংলায় যদি বলি একটু চ্যাচড়া টাইপের ক্রেতা। ঠিক আছে, দোকানে যাবে, যাওয়ার পর সাপোজ তোমাকে বলবে যে সেলসম্যানদের বলবে যে ঠিক আছে এই ড্রেস দেখাও, ওই ড্রেস দেখাও, অনেক ড্রেস দেখবে, দেখতেই থাকবে, তার দেখার সময় শেষ হবে না। অথচ একটা সেলসম্যান কিন্তু ওই টাইমে আরো দুইটা ক্রেতাকে বা আরো দুইটা গেস্টকে অ্যাটেন্ড করতে পারতো। ঠিক আছে, তো এই হচ্ছে নাছোড়বান্দাদের কাজ। তারা নিম্ন মুনাফা সম্পন্ন ক্রেতা কিন্তু দীর্ঘমেয়াদী, অর্থাৎ তারা ওই ডিস্টার্ব করবে বেশি যে এটা দেখান, ওটা দেখান, এটা হয় না, এই ডিজাইনের মধ্যে ওই কালার দেখান, তারপরে বলবে যে কি জানি বলে একটা যে সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখান, গর্জিয়াসের মধ্যে সিম্পল দেখান, এরকম বলবে। ঠিক আছে, কিন্তু ওরা ওই দোকানেই বারবার করে যাবে। অর্থাৎ তারা সাপোজ ইউরোতেই বারবার করে যাবে, মানে দীর্ঘমেয়াদী ক্রেতা, তারা ইউরোতেই বারবার যাবে এবং গিয়ে ডিস্টার্ব করতে থাকবে। এরা হচ্ছে নিম্ন মুনাফা সম্পন্ন এবং দীর্ঘমেয়াদী ক্রেতা। এরা হচ্ছে বার্নাকেলস বা নাছোড়বান্দা। তো এই যে নাছোড়বান্দা যে ক্রেতারা, এদেরকে হচ্ছে মানে এদের ক্ষেত্রে মাঝে মাঝে যে কোম্পানিগুলো থাকে, তারা যেটা করে তাদের সেবাটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করে বা মূল্যটা একটু বৃদ্ধি করার চেষ্টা করে, তাদের মুনাফাটা বাড়ানোর চেষ্টা করে। ঠিক আছে, কারণ তারা তো জানে যে এরা বারবার আসতেছে, কিন্তু বারবার আসতেছে আর ডিস্টার্ব করতেছে। তো এই জন্য কোম্পানি যেটা করে, এই ধরনের ক্রেতাদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। ঠিক আছে, তো সবচেয়ে বেস্ট কোনটা এর মধ্যে? তোমরা বলো যে সবচেয়ে বেস্ট কোনটা? মইগুলো চিন্তা করে রাখো, আমি এখন আনসারটা দিয়ে দিই। সবচেয়ে বেস্ট হচ্ছে প্রকৃত বন্ধু। কারণ কি? প্রকৃত বন্ধু হচ্ছে উচ্চ মুনাফা তো দিচ্ছেই, আবার দীর্ঘমেয়াদী ক্রেতা। অর্থাৎ যারা একটা ব্র্যান্ডকে প্রেফার করছে এবং ওই ব্র্যান্ডেই তারা কেনাকাটা করছে, এরা হচ্ছে প্রকৃত বন্ধু বা হচ্ছে ট্রু ফ্রেন্ডস। উচ্চ মুনাফাও দিচ্ছে, আবার দীর্ঘমেয়াদী ক্রেতা। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে তারপর কোনটা বেস্ট। তারপর যদি বেস্ট ধরি তাহলে সেটা হচ্ছে বাটারফ্লাইজ বা উড়ন্ত ক্রেতা। ঠিক আছে, ট্রু ফ্রেন্ডস এর পর যদি কেউ ভালো থাকে, এটা হচ্ছে বাটারফ্লাইজ, কারণ তারা কিন্তু আমাকে উচ্চ মুনাফা দিচ্ছে। স্বল্প মেয়াদী হতে পারে কিন্তু মুনাফাটা হচ্ছে উচ্চ। ঠিক আছে, দেন আসছে আগন্তুক বা স্ট্রেঞ্জার্স। এরা ধরো কোনো কাজের না,
আর তার চেয়ে বেটার হচ্ছে নাছোড়বান্দা। নাছোড়বান্দা একটু বেটার, কিন্তু এটা অনেক বেশি ডিস্টার্ব করে, এই কারণে কোম্পানি এদের কাছ থেকে সেবা কমিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি। আর যদি বুঝতে না পারো, যদি তোমাদের মনে হয় যে স্লাইডটা প্রয়োজন, স্লাইডটা আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবা আর আমাদের লাইভটাকে শেয়ার করবা, তাইলে আমরা স্লাইডটা তোমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিব। এখন আমরা যে নতুন টপিকটা পড়বো সেটা হচ্ছে বিপণন মতবাদ। ঠিক আছে, বিপণন মতবাদ অর্থাৎ বিপণনটা কিন্তু হুট করে আসেনি, এটা এসেছে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ হতে 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 আজ পর্যন্ত এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। তো প্রথমে যে মতবাদটা আমরা জানবো সেটা হচ্ছে উৎপাদন মতবাদ। তো ফার্স্টে তো আমাদের ছিল হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগ, তারপরে হচ্ছে আস্তে 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 এক বিপণন যখন শুরু হয়েছে তখন ফার্স্টে যেটা এসেছে সেটা হচ্ছে উৎপাদন মতবাদ। ঠিক আছে, তারপর এসেছে হচ্ছে পণ্য মতবাদ, তারপর এসেছে বিক্রয় মতবাদ, তারপর এসেছে বাজারজাতকরণ মতবাদ এবং সবার শেষে এসেছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ। ঠিক আছে, তো এরপরও একটা মতবাদ এসেছে সেটা হচ্ছে হলিস্টিক মার্কেটিং। তো হলিস্টিক মার্কেটিংটা হচ্ছে একদম আলাদা, এই জন্য আমি একটু নিচের দিকে এটা লিখেছি। আর এই যে 5টা মতবাদ বললাম, এই 5টা মতবাদ কিন্তু ফিলিপ কটলার, দেখতে পাচ্ছ কিনা, ফিলিপ কটলার কিন্তু বলেছেন যে ফিলিপ কটলারের মতে 5টা মতবাদ হচ্ছে ব্যাখ্যা করা, আর হলিস্টিক মার্কেটিংটা হচ্ছে একেবারে নতুন একটা কনসেপ্ট। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। ফার্স্টেই বলবো হচ্ছে উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদে হচ্ছে বিলিভ করা হয় এমনটা যে ক্রেতাদের জন্য এমন প্রোডাক্ট হচ্ছে বানাতে হবে যে প্রোডাক্টটা ক্রেতারা ইউজ করে উপকৃত হবে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে হবে, মানে ক্রয় ক্ষমতার বেশি হলে ক্রেতা প্রোডাক্টটাকে কিনবে না। এটাই হচ্ছে উৎপাদন মতবাদের কনসেপ্ট। তো এখানে দেখো উৎপাদন মতবাদ ফলো করছে বাংলাদেশের মধ্যে ওয়াসা এবং বাংলাদেশ রেলওয়ে। ঠিক আছে, এখানে কিন্তু এরা উৎপাদন মতবাদটাকে ফলো করছে এবং এখানে সালটা দেওয়া আছে 1980 সাল থেকে 1920 সাল থেকে 1980 সাল হবে। ঠিক আছে, 1920 সাল থেকে 1980 সাল পর্যন্ত চলছে হচ্ছে উৎপাদন মতবাদটা। তো এক্ষেত্রে তোমরা খাতায় লিখে নাও যে উৎপাদন মতবাদ 1920 থেকে 1980 সাল পর্যন্ত। এবং উদাহরণ যদি আসে, যদি কোশ্চেন এমন আসে যে ওয়াসা বা বাংলাদেশ রেলওয়ে কোন মতবাদটা ফলো করছে, তাহলে একদম নিশ্চিন্তভাবে দাগিয়ে দিবা উৎপাদন মতবাদ। ঠিক আছে, তো তারপরে আসছে হচ্ছে পণ্য মতবাদ। তো পণ্য মতবাদের কনসেপ্টটা হচ্ছে এমন যে বিপণনকারী চিন্তা করছে যে আমার পণ্যের মধ্যে চেঞ্জ আনতে হবে, পণ্যকে প্রত্যেকটা মোমেন্টে আমাকে আপগ্রেড করতে হবে। আমি পণ্যটাকে যত আপগ্রেড করব আমার পণ্যটা মানুষের কাছে তত বেশি পছন্দনীয় হবে। এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে পণ্যের মান বাড়ানো যায়, পণ্যের মানটাকে একদম ফিক্স নির্ধারণ করা যায়, মোড়কীকরণ করা যায়। এর মাধ্যমেও কিন্তু আমরা পণ্য মতবাদটা কিন্তু এটাই বিলিভ করে যে আমার পণ্যটাকে বেস্ট হতে হবে, আমার বেস্ট পণ্য দিলে তখনই আমার প্রোডাক্টটা মানুষ সেল করবে। এটাই হচ্ছে পণ্য মতবাদের ধারণা। আরেকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি, মার্কেটিং মায়োফিয়া অর্থাৎ বিপণনের ক্ষীণ দৃষ্টি যেটা আছে, মার্কেটিং মায়োফিয়া, এটা কিন্তু পণ্য মতবাদে বিলিভ করা হয়। কিছু কিছু বই দেখবা ভুলে লেখা আছে উৎপাদন মতবাদ, কিন্তু এটা উৎপাদন মতবাদ হবে না, এটা হবে পণ্য মতবাদ। তো খাতায় লিখে নাও, পণ্য মতবাদের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে নাও মার্কেটিং মায়োফিয়া, MYPHIOA। ঠিক আছে, মায়োফিয়া, মার্কেটিং মায়োফিয়া বা পণ্য মতবাদ। ঠিক আছে, এখানে হচ্ছে পণ্য মতবাদে বিলিভ করা হচ্ছে মার্কেটিংয়ের ক্ষীণ দৃষ্টির ব্যাপারটা। ঠিক আছে, যেমন হচ্ছে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, এটা উদাহরণটা গুগলেও পাবা। আচ্ছা, ইঁদুর মারার যে বিষটা, ঠিক আছে, তো ইঁদুর মারার বিষ হচ্ছে উৎপাদন করা হচ্ছে। তো প্রডিউসার কিন্তু ভাবছে না যে আমার ক্রেতা অন্যভাবেও চিন্তা করতে পারে, আমার ক্রেতা কিন্তু ইঁদুরটাকে ধরতেও পছন্দ করতে পারে, ইঁদুর যে মারতেই হবে এমন তো কিছু না। এটাই হচ্ছে মার্কেটিং মায়োফিয়া বা মার্কেটিংয়ের ক্ষীণ দৃষ্টি। এটা পণ্য মতবাদে এটাকে আনা হয়েছে, বিলিভ করা হয়েছে। ঠিক আছে, তারপরে আসছে বিক্রয় মতবাদ। এটা সালটা দেখো 1920 থেকে 1950। ঠিক আছে, এটা বলছে বিক্রয় মতবাদ। বিক্রয় মতবাদটা কেমন? এখানে মানে প্রডিউসার হোক বা বিপণনকারী চিন্তা করে যে আমার পণ্যটাকে সেল করতে হবে, সোজা কথা সেল করতে হবে, মানে সেল করতেই হবে। এই জন্য আমি যেটা করব, বেশি বেশি করে বিজ্ঞাপন দিব। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট, বেশি বেশি করে অ্যাডভার্টাইজ করব। এটাই হচ্ছে ওদের মানে মেইন থিওরিটা। যখন দেখবা যে একটা পণ্যের বারবার করে অ্যাডভার্টাইজ দিচ্ছে টিভিতে বা হচ্ছে যে কোনো জায়গায় যাচ্ছ তুমি পণ্যটাই দেখছো, এই কনসেপ্টটা কে ফলো করছে জানো? ই ভ্যালি ফলো করছে। ই ভ্যালি তুমি দেখবা, ই ভ্যালি যে কোম্পানিটা আছে, দেখবা যে টিভি খুললেই বিজ্ঞাপন, বা রাস্তায় যেতে গেলে দেখবা বিল বোর্ডে শুধু ই ভ্যালির লেখা, সব জায়গায় ই ভ্যালি আর ই ভ্যালি। ঠিক আছে, আমি তো মানে চিনছি বিজ্ঞাপন দেখে। তো বিষয়টা হচ্ছে এমন যে বিক্রয় মতবাদে বিপণনকারী হচ্ছে আক্রমণাত্মক মানে বিজ্ঞাপন দিচ্ছে বা প্রসারমূলক কার্যক্রম নিচ্ছে, আক্রমণাত্মক বিক্রয় কৌশল গ্রহণ করছে, অর্থাৎ প্রসারমূলক কার্যক্রম করছে। এটা হচ্ছে বিক্রয় মতবাদের কনসেপ্ট। ঠিক আছে, আমি উদাহরণটা দিয়ে দিয়েছি, ই ভ্যালির উদাহরণটা। এরপর হচ্ছে বাজারজাতকরণ মতবাদ।
তো এটা হচ্ছে একটু নতুন ধরনের। এখানে তোমার সালটা বলেছি 1950 সালের পর থেকে শুরু হয়েছে, সম্ভবত 1970 সাল পর্যন্ত আছে এমন, কিন্তু এখনও এটা চলছে। বাজারজাতকরণ কনসেপ্টটা কিন্তু মানে এখনও চলছে। তো ব্যাপারটা এমন যে যেহেতু ভোক্তাই রাজা, তো বাজারজাতকরণ কনসেপ্ট বা বিপণন মতবাদে এটা বিলিভ করা হচ্ছে যে আমি বেশি বেশি করে পণ্য উৎপাদন করব, কিন্তু পণ্যটা হবে আমার ভোক্তার পছন্দের এবং ভোক্তা যেটা পছন্দ করবে আমি সেটাই উৎপাদন করব। এটাই হচ্ছে মার্কেটিং কনসেপ্ট বা বিপণন মতবাদের বিষয়টা, যে ভোক্তা যেটা পছন্দ করছে আমি ওইটাই কিনছি, ঠিক আছে, মানে ওইটাই আমি বানাচ্ছি। এটাই হচ্ছে বিপণন মতবাদের কনসেপ্ট। এরপর আসছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ, ঠিক আছে। গ্রিন মার্কেটিং কনসেপ্টটা তো শুনেছো। এটা কেমন হতে পারে? এটা হতে পারে যে আমি তো বাজারজাতকারী, আমি একটা বিপণনকারী, আমি বিপণন তো করবই, কিন্তু পাশাপাশি আমাদের সমাজের মানুষের যেন উপকার হয় এই একটা ব্যবস্থা আমি গ্রহণ করব। যেমন তুমি দেখতে পারো যে ডাচ বাংলা ব্যাংক কিন্তু শিক্ষাবৃত্তি দিচ্ছে, ঠিক আছে, অনেক স্টুডেন্টদেরকে বৃত্তি দিচ্ছে বা স্কলারশিপ দিচ্ছে, যারা হচ্ছে একটু অ্যাফোর্ড করতে পারছে না শিক্ষাটাকে, বা যাদের ফ্যামিলিতে একটু ক্রাইসিস আছে তাদের জন্য এটা করছে। তো ডাচ বাংলা ব্যাংকের কী লাভ? এগুলো করে লাভ আছে, ক্রেতার সম্পর্ক তৈরি করছে, ঠিক আছে। তারা এটা ক্রেতাদের সাথে ভালো একটা সম্পর্ক ক্রিয়েট করছে বাজারজাতকরণ মতবাদের মাধ্যমে। তারা চাচ্ছে যে আমি তো ক্রেতা ভ্যালু সৃষ্টি করবই, পাশাপাশি যেন আমাদের সমাজের ভালো কিছু হয়, আমার সমাজের লোক যেন আমার প্রতিষ্ঠানে দ্বারা উপকৃত হতে পারে, এরকম একটা চিন্তাধারা থেকেই তারা সামাজিকভাবে কিছু কিছু হেল্পফুল কাজ করছে, ঠিক আছে। আবার দেখবা বিভিন্ন জায়গা থেকে গাছ লাগানো হচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে গাছ লাগাচ্ছে, তারপরে হচ্ছে কি বলে হচ্ছে তোমাকে শিক্ষাবৃত্তি দিচ্ছে, এগুলো সব কিছু হচ্ছে সামাজিক বাজারজাতকরণের কনসেপ্টটা, ঠিক আছে। আবার দেখবা কিছু কিছু কোম্পানি আছে যারা প্লাস্টিক দ্রব্য বাদ দিয়ে দিচ্ছে। তারা বলছে কি যে আমরা হচ্ছে পাটের যে ব্যাগগুলো সেগুলো আমরা বানাবো, কারণ পাটের ব্যাগটা হচ্ছে পরিবেশের জন্য উপকারী। আর তোমার প্লাস্টিকের যে পণ্যটা, এটা তো মাটির সাথে মিশে যেতে অনেক বছর সময় লাগে, ইভেন মিশেও না অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রে যেটা করে, এক্ষেত্রে তারা বলছে যে আমাদের পরিবেশের তো ক্ষতি হচ্ছে প্লাস্টিক পণ্য দিয়ে, তো আমরা প্লাস্টিক পণ্য বানাবো না, আমরা হচ্ছে পাটজাত পণ্য বানিয়ে এটা মানুষের কাছে সেল করবো, এবং এই কনসেপ্টটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিব যে না, পলিথিন ইউজ করতে হবে এমনটা না, পাটজাত দ্রব্য দিয়েও আপনি আপনার বাজার বা আনুষঙ্গিক কাজগুলো করতে পারছেন। তো এই যে চিন্তাটা, এটা কিন্তু আসছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ থেকে, ঠিক আছে, সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। তো এখন তো বুঝিয়ে দিলাম সবটা। পরবর্তী যে মেইন টপিকটা এখানকার এই লেকচারের যে সবচেয়ে আকর্ষণীয় টপিক, সেটা হচ্ছে হলিস্টিক মার্কেটিং। হলিস্টিক মার্কেটিংয়ে তোমার এখানে হচ্ছে 4টা ধাপ আছে। দেখো, অভ্যন্তরীণ বাজারজাতকরণ বা ইন্টারনাল মার্কেটিং, সমন্বিত বাজারজাতকরণ বা ইন্টিগ্রেটেড মার্কেটিং, আর কৃতিত্বমূলক বাজারজাতকরণ বা পারফরমেন্স মার্কেটিং, সম্পর্কভিত্তিক বাজারজাতকরণ বা রিলেশনশিপ মার্কেটিং। তো এখানে বাংলাটা পড়লে হয়তো বা তোমাদের একটু টাফ লাগতে পারে, এজন্য তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে ভিতরে যে ইংলিশটা লেখা আছে না, ইংলিশটার উপর বেস করে পড়বা, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে তোমার অভ্যন্তরীণ বাজারজাতকরণ বা ইন্টারনাল মার্কেটিং, এটা কি নিয়ে গঠিত? একটা বাজারজাতকরণ প্রতিষ্ঠানের ভিতরে, মানে তার যে কোম্পানিটা, তার কোম্পানির ভিতরে কিছু বিভাগ আছে। যেমন ধরতে পারো যে তোমার বিক্রয় বিভাগ আছে, তারপরে তোমার উৎপাদন বিভাগ আছে, তারপরে তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য হচ্ছে বিজ্ঞাপন বিভাগ আছে। তো এই সব যে বিভাগগুলো আছে, বা ফাইন্যান্স হ্যান্ডেল করার জন্য ফাইন্যান্স বিভাগ আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলোকে যখন সমন্বয় করছে বাজারজাতকরণ করার জন্য, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাজারজাতকরণ, ঠিক আছে। তারপরে আসছে সমন্বিত বাজারজাতকরণ। সমন্বিত বাজারজাতকরণ কেমন? এটা হচ্ছে তোমার আমার কোম্পানির সাথে কোম্পানির বাইরে যে পক্ষগুলো আছে, বাহ্যিক যে পক্ষগুলো আছে, প্রতিযোগী হতে পারে মিডলম্যান, হতে পারে সরবরাহকারী, এদেরকে যখন সমন্বয় করছে, এটা হচ্ছে সমন্বিত বাজারজাতকরণ বা ইন্টিগ্রেটেড মার্কেটিং। আর কৃতিত্বমূলক বাজারজাতকরণের ক্ষেত্রে এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে তোমার টাকা পয়সার বিষয়টা হ্যান্ডেল করে না, টাকা পয়সা ছাড়া যে বিষয়গুলো আছে সেগুলো এখানে হ্যান্ডেল করতে থাকে। এটা হচ্ছে কৃতিত্বমূলক বা পারফরমেন্স মার্কেটিং। যেমন ক্রেতা আমাদের সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখছে, বা হচ্ছে এটা চিন্তা করছে যে আমার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে যখন বাইরে আমি দিচ্ছি এটার পারফরমেন্সটা কেমন, বা ক্রেতা আমার পণ্যটাকে পছন্দ কতটুকু করছে। এটা হচ্ছে তোমার কৃতিত্বমূলক বাজারজাতকরণ বা পারফরমেন্স মার্কেটিংয়ের বিষয়টা, যে আমার প্রোডাক্টের পারফরমেন্সটা কেমন। শুধু যে টাকা পয়সা আমি লাভ করলাম, মানে এই লাভের ব্যাপারটা কিন্তু এখানে আসতেছে না, এখানে টোটালি অনর্থনৈতিক ব্যাপার, মানে অর্থ রিলেটেড না, এমন ব্যাপারগুলো হচ্ছে কৃতিত্বমূলক বাজারজাতকরণের ভিতর পড়ছে। তারপরে যেটা আসছে সম্পর্কভিত্তিক বাজারজাতকরণ বা রিলেশনশিপ মার্কেটিং। তো রিলেশনশিপ মার্কেটিংয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ক্রেতার সাথে আমার সম্পর্কটা কেমন তৈরি হয়েছে, ক্রেতা কি বারবার আমার কাছে আসছে, নাকি উড়ন্ত ক্রেতাদের মতো এক দোকান থেকে আরেক দোকানে চলে যাচ্ছে, এটাকে জাজ করবে হচ্ছে বাজারজাতকরণের সম্পর্কভিত্তিক বাজারজাতকরণ বা রিলেশনশিপ মার্কেটিং। তো এই যে 4টা ধাপ বলেছি, এই সবগুলো হচ্ছে হলিস্টিক মার্কেটিংয়ের মধ্যে পড়ছে।
তো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমি তোমাদের বলে দিই, আসতে পারে, সেটা হচ্ছে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে কোনটি সর্বাধুনিক বিপণন মতবাদ। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে যে কোনটি সর্বাধুনিক বিপণন মতবাদ। অপশনে থাকলো এ সামাজিক বাজারজাতকরণ, বি বিপণন মতবাদ, সি বিক্রয় মতবাদ, ডি পণ্য মতবাদ। এক্ষেত্রে তোমরা কোনটা দাগাবা? এক্ষেত্রে তোমরা দাগাবা সামাজিক বাজারজাতকরণ। কিন্তু যদি কোশ্চেন এমন আসে যে সর্বাধুনিক বিপণন মতবাদ কোনটি, অপশনে থাকলো অপশন এ হলিস্টিক মার্কেটিং, অপশন বি সামাজিক বাজারজাতকরণ মতবাদ, অপশন সি বিপণন মতবাদ, অপশন ডি বিক্রয় মতবাদ। তখন তুমি অবশ্যই দাগাবা হলিস্টিক মার্কেটিং, কারণ এটা হচ্ছে একদম সর্বাধুনিক। কিন্তু এটা অপশনে না থাকলে দাগাতে হবে সামাজিক বাজারজাতকরণটা। ঠিক আছে, আমি আসলে বুঝাতে পেরেছি। সামাজিক বাজারজাতকরণটা তুমি দাগাবা তখনই যখন হলিস্টিক মার্কেটিং অপশনে থাকবে না, আর অপশনে হলিস্টিক মার্কেটিং থাকলে অবশ্যই হলিস্টিক মার্কেটিংটাই দাগাতে হবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদের। এখন আমরা চলে এসেছি আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে শেষ টপিকে, সেটা হচ্ছে বাজারজাতকরণ অর্পণ। ঠিক আছে, তো আমরা একজন বাজারজাতকারী বা বিপণনকারী হিসাবে আমাদের ক্রেতাদের কি কি দিতে পারি। ঠিক আছে, হতে পারে এটা পণ্য, হতে পারে সেবা, হতে পারে ধারণা, হতে পারে অভিজ্ঞতা, ব্যক্তি অথবা স্থান। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করবা যে আচ্ছা আপু, পণ্য আর সেবা তো বুঝতে পারছি, কিন্তু ব্যক্তি কীভাবে বাজারজাতকরণ করবেন? হ্যাঁ, ব্যক্তিও বাজারজাতকরণ করা যায়। যেমন কিছু কিছু দেখবা কিছু কিছু কোম্পানি থেকে তোমার একটা কাজের জন্য তারা লোক সাপ্লাই দেয়। ঠিক আছে, এমন হতে পারে তোমার বাসার কোনো কাজ, কোনো ডেকোরেশনের কাজ, এমন হতে পারে তোমার বাসার হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড। একটা খুব ভালো একটা উদাহরণ দিয়ে বেবি সিটিং, যেটা আমাদের দেশে প্রচলিত না, কিন্তু বিদেশে কিন্তু বেবি সিটিংটা অনেক বেশি প্রচলিত। কারণ ওখানে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং, তো তারা কাজ করার কারণে বাচ্চাদেরকে ওইভাবে দেখতে পারছে না, ছোট বাচ্চাদের জন্য বেবি সিটার রাখতে হচ্ছে। তো এটাও কিন্তু একটা ব্যক্তির বিপণন। ঠিক আছে, একটা বেবি সিটার যারা যে কোম্পানিগুলো প্রোভাইড করে তারা কিন্তু তার বেবি সিটার যারা আছে তাদেরকে কিন্তু প্রমোট করছে। ঠিক আছে, প্রমোট করছে অর্থাৎ তারা হচ্ছে এদেরকে বাজারজাত করছে বা বিপণন করছে, অর্থাৎ তারা ব্যক্তিদেরকে বিভিন্ন বাসায় বাসায় দিচ্ছে কাজের জন্য। ঠিক, এটা হচ্ছে তোমার ব্যক্তির বাজারজাতকরণ। ঠিক আছে, বলবা যে আপু স্থান কিভাবে বাজারজাতকরণ করবে? স্থানের তো হয়, যেমন আমরা কিন্তু জমি কিনি, তো আমাদেরকে কিন্তু বিপণনকারীরা জমিটাকে দেখাতে নিয়ে যায় যে হ্যাঁ এই জমিটা আছে, এটার হচ্ছে এই কোয়ালিটি, আপনি এখানে এইভাবে ইউজ করতে পারবেন। তো এটাও একটা জমির বিপণন বা বাজারজাতকরণ। ঠিক আছে, তারপর অভিজ্ঞতা তো আমি বললামই, এই যে আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা বিপণন হচ্ছে কিন্তু। ঠিক আছে, তারপরে ধারণা হচ্ছে বিভিন্ন ফার্ম আছে যাদের কাছে কনসাল্ট করা যায়, যে কোনো বিভিন্ন ফার্মের কাছে গিয়ে তুমি যে কোনো কিছু কনসাল্ট করতে পারবা। তো এটা হচ্ছে ধারণার বিপণন। ঠিক আছে, এগুলোর জন্য এগুলো আমাকে দিবে এবং বিনিময়ে তারা কিন্তু আমার কাছ থেকে ভ্যালু নেবে, অর্থাৎ কিছু মুনাফা তারা আমার কাছ থেকে অর্জন করার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে বাজারজাতকরণ অর্পণ, যেটা একজন বিপণনকারী ক্রেতাদের জন্য দিয়ে থাকে। ঠিক আছে, তারপরে সবচেয়ে সহজ একটা টপিক চলে আসছে, এটা হচ্ছে উপযোগ। উপযোগটা তোমরা এমনিতেও পারো, তারপর আমি ছোট্ট করে হালকা করে বুঝিয়ে দিই। উপযোগ, এখানে আমি কয়েকটি উপযোগের কথা লিখেছি, রূপগত, স্থানগত, সময়গত, সত্যগত, সেবাগত, আর লাস্টে লিখেছি মানগত। তো মানগত উপযোগটা আসলে আমাদের বইয়ে নর্মালি থাকে না, কিন্তু এটাও এক ধরনের উপযোগ। ঠিক আছে, তো বলি আমি রূপগত উপযোগ। রূপগত উপযোগ কোনটা? যখন আমি ধরো একটা কাঠ কেটে প্রক্রিয়াজাতকরণ করে আমি ওটা কাঠ দিয়ে একটা আলমারি বানাচ্ছি, একটা খাট বানাচ্ছি, তখন ওটা হয়ে যাবে হচ্ছে রূপগত উপযোগ। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদন। আর উপযোগটা কি? উপযোগটা হচ্ছে কোনো পণ্য বা সেবার মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলে হচ্ছে উপযোগ। তো একটা খাট কিন্তু আমাদের অভাব পূরণ করতে পারছে, আমরা শুতে পারছি বা আলমারিতে কাপড় রাখতে পারছি। এই যে রূপগত উপযোগটা, এটা কারা করছে? এটা করছে হচ্ছে উৎপাদনকারীরা। ঠিক আছে, উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তারপরে চলে যাচ্ছি স্থানগত উপযোগে। তো স্থানগত উপযোগ জিনিসটা কেমন? এটা হচ্ছে তোমার যে একটা স্থান থেকে আরেকটা স্থানে পণ্যকে নিয়ে যাওয়ার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। বলেছিলাম না যে আমি ঢাকায় থাকি, আমি কি এখন রাজশাহীতে গিয়ে আম কিনে ঢাকায় আনবো? তা তো পসিবল না। রাজশাহীর যে বিপণনকারীরা, তারা আমগুলোকে পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠাচ্ছে, ঢাকার পাইকারি ব্যবসায়ীরা আমগুলো কিনে খুচরা ব্যবসায়ীকে দিচ্ছে, খুচরা ব্যবসায়ের মাধ্যমে আমি আমার বাসার আশেপাশ থেকে আম কিনতে পারছি। এটা কিভাবে হচ্ছে? পরিবহনের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ পরিবহন হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করছে। তারপরে আসছে সময়গত উপযোগ। এই যেমন ধরো যে আলু হয়তো বা যে কোনো একটা সিজনে উৎপাদন করা হচ্ছে, কিন্তু আমরা খাচ্ছি সারা বছর, বা এমন আরও অনেক জিনিস আছে। ইভেন এখনও দোকানে গেলে কিছু কিছু দোকানে, বড় বড় কিছু কিছু দোকানে গেলে আম কিনতে পাওয়া যাচ্ছে।
হয়তোবা বিদেশি আম, হয়তোবা দেশি আম, কিন্তু পাওয়া তো যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ গুদামজাতকরণ করে রাখা হয়েছিল। অর্থাৎ এক সময়ের পণ্য যখন আমরা আরেক সময় ব্যবহার করব, তখন ওটাকে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হচ্ছে। তো এটাকে আমি বলবো সময়গত উপযোগ। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, ঠিক আছে। তারপর আসছে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ মানে একটা পণ্যের মালিকানা একজন থেকে আরেকজনের কাছে যাচ্ছে। তো কিভাবে যাচ্ছে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে যাচ্ছে। তো এটাই হচ্ছে সত্যগত উপযোগ। আমি যখন তোমার কাছ থেকে কোনো কিছু ক্রয় করব, বুঝবা যে ওই জিনিসটার সত্য বা ওই জিনিসটার অধিকার এখন আমার। এটাই হচ্ছে সত্যগত উপযোগ। তারপরে আসছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগটা কেমন? আমি কোনো কাজ বা সুবিধা, ঠিক আছে, কোনো কাজ বা সুবিধার মাধ্যমে যদি কারো কোনো অভাব পূরণ করতে পারি, এটা হবে সেবাগত উপযোগ। এই যেমন ধরতে পারো যে তোমাদের এখন একজন টিউটর দরকার, একজন টিচার দরকার যে তোমাকে মার্কেটিং পড়াবে। তো এই যে আমি ফিনিক্সের পক্ষ থেকে আমি চলে আসি তোমাদের কাছে মার্কেটিং পড়াতে, আমি তোমাদের সেবা দিচ্ছি। তো তোমাদের কি উপযোগ সৃষ্টি হচ্ছে না? হয়তো বা তোমরা কোনো একটা টপিক বুঝতে না, আমার আপুর লাইভ দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো এই মাধ্যমে কিন্তু আমরা সেবাগত উপযোগটা সৃষ্টি করলাম। তারপরে লাস্টে বলেছি মানগত উপযোগ, ঠিক আছে। প্রমিতকরণ তো তোমরা জানোই, প্রমিতকরণের একটা নাম হচ্ছে মান নির্ধারণ। অর্থাৎ একটা জিনিসের মানটাকে আমরা নির্ধারণ করব প্রমিতকরণের মাধ্যমে। তো প্রমিতকরণ হচ্ছে মানগত উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের টোটাল টপিকটা এবং আজকে পুরোটা ক্লাস। তো এখানে আমি শেষ করবো আপাতত, আর কথা বাড়াচ্ছি না। কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তোমাদের যে কোনো প্রয়োজনে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমরা এখানে অবশ্যই রিপ্লাই দিব বা তোমাদের সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমাদের অবশ্যই প্রমোট করার চেষ্টা করবো এবং সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটিকে। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ।